জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। বাংলাদেশে অফুরন্ত সুযোগ রয়েছে জানিয়ে বিদেশি বড় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় শুধু নিজের ব্যবসার জন্যই নয়, বরং বিশ্বকে পরিবর্তন করতে বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বানও জানান তিনি। এছাড়া চাকরি প্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে বিনিয়োগে অসামান্য অবদান রাখায় 4টি প্রতিষ্ঠানকে ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিদেশি বিনিয়োগ ক্যাটাগরিতে বিকাশ, স্থানীয় বিনিয়োগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, টেকসই ক্যাটাগরিতে ওয়ালটন এবং উদ্ভাবনী ক্যাটাগরিতে ফেব্রিক লাগবে পুরস্কার পেয়েছে। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. But we can add a little piece into it. Social purpose. You don't have to get disrupted by that. It's something that you can do, you have fun. Like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. ছাত্র জনতার আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে তদন্ত শেষে শেষ পর্যায়ে জানিয়ে সময় আবেদন করে প্রসিকিউশন। এই হত্যা মামলায় আটক 4 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ি, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর ও শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় CMM আদালতে। পরে এই আদেশ দেন আদালত। এর আগে একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন আসামিরা। নাট্যকর্মী শমী কায়সার এবং সাবেক অবৈধ MP সাদেক খান এবং সাবেক বিতর্কিত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ MP হাজি সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নির্ধারণে আজকের মধ্যেই পরামর্শ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালায় একথা জানান তিনি। এ সময় 10 থেকে 12 দিনের মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে বলেও জানান তিনি।
প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন, অনুরূপভাবে অপরাপর সকল ব্যবস্থাপনার দুর্বলতাও তুলে ধরেছেন, একইভাবে সবলতা তুলে ধরেছেন। কোনো অপশনকেই আমরা সিঙ্গেল আউট করছি না, রুল আউট করছি না, আমরা 3টা অপশনকে ফুল ব্লোন করবো। বিকজ আপনাদেরকে বলেছি যে আমাদের ওয়ার্কশপ থেকে অন্যতম ফাইন্ডিং হচ্ছে যে বাংলাদেশের জন্য বোধহয় একটি যে কোনো অপশন উইল নট বি সুটেবল। বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েলকে রুখে দেয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, শহীদ জিয়া মুসলিম উম্মার নেতা ছিলেন বলে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন। তার এই ধারাবাহিকতায় তারেক রহমানও ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ওলামা লীগ আয়োজিত ওলামা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফিলিস্তিনে জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করা হয়। মুসলিম উম্মাহ জাতিসংঘের ভূমিকা দেখতে চায় বলেও মন্তব্য করেন বক্তারা। অতি দ্রুত ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিএনপি প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানানো হয়। সারা বাংলাদেশে জোরালো দাবি উঠেছে, এই গণহত্যা বন্ধ করতে হবে। সারা পৃথিবীতে মুসলমান একত্রিত হয়েছে, এই বর্বরচিত হামলা বন্ধ করতে হবে। আমরা এখানে বসে একটা মিছিল করলে শেষ হয়ে যাবে না এই হত্যাযজ্ঞ। তবে আমাদের এই প্রতিবাদকে অব্যাহত রাখাই এখন মূল কাজ। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ সমাবেশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ইসরায়েল বিরোধী নানা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এ সময় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের উস্কানিতে ফিলিস্তিনে এমন বর্বরোচিত হামলা করছে ইসরায়েল। এমনকি এই হামলায় মুসলিম দেশগুলো নীরব থাকায় তাদের সমালোচনা করেন শিক্ষার্থীরা। এছাড়া আহ্বান জানানো হয় ইসরায়েলি পণ্য বয়কটের। বিক্ষোভে গাজায় নিহত শিশুদের প্রতীকী নিথর দেহ প্রদর্শন করা হয়। গাজার সহ পৃথিবীর প্রতিটি কর্নারের নিপীড়িত নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানিয়ে আজকে আমাদের ব্র্যাকের এই শিক্ষার্থীদের অবস্থান। এটা ধর্মের লড়াই, এটা মানবতার লড়াই অবশ্যই, এটা জিওগ্রাফিক্যাল লড়াই অবশ্যই, এটা মাটির লড়াই অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা এটা বিশ্বাসের লড়াই। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল আরব ওয়ার্ল্ডের লিডাররা সেটা তারা টু স্টেট সলিউশনে যাইতে চাচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাচ্ছে। আমরা কোনোভাবে এটা মানব না। এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত ও 835 জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক মহাসড়কেই 315টি দুর্ঘটনায় 322 জন নিহত এবং 826 জন আহত হয়েছেন। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য তুলে ধরে। বিগত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা 21% কমলেও মোটরসাইকেল দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংস্থাটি জানায়, এবারের ঈদ যাত্রা বিগত বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল। এবছরের মতো সড়কে আইন শৃঙ্খলা বাহিনী সরব থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা বলে মনে করেন তারা। পবিত্র ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে, 826 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 21টি ছোট বড় দুর্ঘটনায় 20 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত। এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। ইসরায়েল বিরোধী বিক্ষোভে সারা দেশে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 72 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে খুলনায় ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান সন্দেহে বাটা, কেএফসি, ডোমিনোজের শাখা ভাঙচুর, লুটপাটের ঘটনায় 3টি আলাদা মামলা করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় 2900 জনকে। মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় বাটা, কেএফসি ও ডোমিনোজের ম্যানেজার ওই 3টি মামলা দায়ের করেন।
গেল ৭ এপ্রিল ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে হামলার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ছবি ও ভিডিও পর্যবেক্ষণ করে খুলনায় এই পর্যন্ত ৩১ জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মুরাদ নামের ওই যুবকের মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ধানের জমি দেখতে বিজয়নগর উপজেলার সেজামুড়া সীমান্তের কাছে যান মুরাদ। এ সময় বিএসএফ সদস্যরা তাকে সীমান্ত থেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতর ফেলে রেখে যায়। পরে সন্ধ্যায় বিজিবির সদস্যরা মুরাদকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে রাত ৯:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে কাফনের কাপড় পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ১১ যুবক। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকা থেকে এই পদযাত্রা শুরু করেন তারা। আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়কের রূপ নিয়েছে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার প্রায় ৩ কোটি মানুষের ভরসা এই পথ, কিন্তু মাত্র ২ লেনের এই মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। ঝুঁকিপূর্ণ শতাধিক বাঁক, লবণের গাড়ি চলাচলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় এসব দুর্ঘটনা বাড়ছে বলে জানান আয়োজকরা। তাই অবিলম্বে এই সড়কটি ৬ লেন করা ও কর্ণফুলী টানেল হয়ে আরেকটি বিকল্প সড়ক তৈরির দাবি জানান পদযাত্রায় অংশগ্রহণকারী যুবকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে চীনা পণ্যে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের ১০৪% শুল্ক। একই সঙ্গে কার্যকর হলো ৬০টি দেশের ওপর আরোপিত মার্কিন শুল্ক। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিকে পাত্তাই দিল না চীন। প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারে চীনকে সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের বক্তব্য, নিজেদের স্বার্থ রক্ষায় তারা পাল্টা পদক্ষেপ নিয়েছে। দুই দেশের এমন পাল্টাপাল্টি শুল্ক আরোপে ধস নেমেছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজারে। এরই ধারাবাহিকতায় মার্কিন ডলারের পতন হয়েছে ০.৩%। অপরিশোধিত তেলের দাম কমেছে ব্যারেল প্রতি ১.৮৫%। শুল্ক থেকে মুক্তির জন্য এরই মধ্যে ৬০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তবে নিকট ভবিষ্যতে ট্রাম্প তার শুল্ক নীতি থেকে সরছেন না বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী। এবার খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে স্কোর লাইন ছিল গোল-শূন্য। দ্বিতীয়ার্ধে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। ৫৮তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ডেক্লান রাইস। ১২ মিনিট পর আবারও প্রতিপক্ষের জালে বল চড়ান এই ইংলিশ মিডফিল্ডার। তার ঠিক ৫ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন মেরিনো। আর্তেতা দল ৩ গোল করার পর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তবে ৮৫ মিনিটে সমতা আনেন বদলি হিসেবে নামা থমাস মুলার। যদিও ৩ মিনিট পর ফ্রাত্তেসির গোলে ইন্টার মিলানের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।